বোমাবাজিতে আতঙ্ক, ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। আগে থেকে ওত পেতেছিল দুর্বৃত্তরা। বাড়ি ফেরার পথে চাঁদপুরে যুবককে গুলি করে হত্যা। ময়মনসিংহে বাবা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার। গুরুতর জখম মাকে হাসপাতালে ভর্তি। থামছেই না সাগর পথে ইতালি যাত্রা। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। দালালের শাস্তির দাবি স্বজনের, আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এবং চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রথমবারের মতো দেশের তৈরি ফেন্ডার স্থাপন। কমবে নিরাপত্তা ঝুঁকি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বাড়বে সক্ষমতা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হই আমরা, চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন। নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে। এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে, এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে? সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল? দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি? বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল? সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত 1 বছরে দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে 48% নারী এবং শিশু ও পথচারী ছিলেন। আহত হয়েছেন 13,000 মানুষ। এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে? আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি যে 13,000 মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন? যে শিশু, যে নারী নিহত বা আহত হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে
তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি? তারা তো আমাদেরই সমাজের অংশ, দেশের অংশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি। এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরেণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য? দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি। এজন্য হয়তো একটু সময় লাগছে বেশি। আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিতিবৃন্দ, প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার, সেই সংস্কার চাইলে, গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরো মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার। আমি আজকের এই আলোচনা সভায় আরো দু একটি বিষয়, অনেক বিষয় আছে। অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু সংক্ষেপে উনি বলেছেন। আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তবে যেহেতু এই আলোচনা সভায় হয়তোবা সবগুলো রেইজ করা যাবে না, আমি দু একটি বিষয় আরো আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জেনেছি, দেশে এবার 1 কোটি, খুব সম্ভবত 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা, খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই উৎপাদনের কারণে। কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে, প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় 25 থেকে 27 টাকার মতন। অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় গণসংহতি দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে অনেক নথিপত্র। নাশকতার আগুনে গাজীপুরে পড়েছে যাত্রীবাহী 3টি বাস। এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়েছে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন, ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অনেক কিছুই পড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কাটে দিয়া পেট্রোল দিয়ে আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস, যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই।
এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিআইপি পরিবহনের একটি বাস ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা এই ধরনের পরিস্থিতি যেন উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এদিকে চট্টগ্রামে 13 নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে নগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়। তবে তারা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক তৈরির বারুদ, পেট্রোল বোমা, গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় 3 যুবককে আটক করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে চট্টগ্রাম নগরী টাইগার পাস আছেন এলাকার রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 13 নভেম্বর ঘিরে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। মানুষের মুখে মুখে একটি কথা, এখন আগামীকাল আসলে কি হতে যাচ্ছে। যদিও সকাল থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি বন্দরনগরী চট্টগ্রামে। আমরা একটু দেখাতে চেষ্টা করি, প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে, অর্থাৎ পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে, সেটি একটু দেখানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে যে টাইগার পাস রয়েছি সেই টাইগার পাসে কিন্তু পুলিশের টহল দলের 10 থেকে 12 জনের একটি টিম কিন্তু এখানে কাজ করছে। ঠিক একইভাবে 2 নাম্বার গেট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের টহল যাচ্ছে এবং যারা এই যে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু বিভিন্ন যে গাড়ি সেগুলো কিন্তু তল্লাশি করে তারাও কিন্তু দেখছেন। আপনাকে জানিয়ে দেখি, গতকাল রাতে এবং আজকে সকাল থেকে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 7 থেকে 8 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং বিকেলে যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়েছে এবং পুলিশ বলছে তারা সেখানে নাশকতা পরিকল্পনার জন্য কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছিল। তবে তারা বলছে তারা একটি রেস্টুরেন্টে কাজ করে এবং রেস্টুরেন্টে খাবার তৈরি করা হচ্ছে এবং পুলিশ পরবর্তীতে তাদেরকে নিয়ে যায়। বলা হয়েছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছে। 7 জনকে পাঁচলাইশ থানা পুলিশ 7 জনকে নিয়ে যায়। তো আমি দেখানোর চেষ্টা করি মানুষের মধ্যে কিছুটা ভয় ভীতি কাজ করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং তল্লাশি চালাচ্ছে সব জায়গায়। তবে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা চট্টগ্রামে কিন্তু ঘটে। তবে পতেঙ্গার দিকে দুপুরের দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে সেটি বলা হচ্ছে স্বাভাবিকভাবে আগুনটি লেগেছে বা কেউ লাগিয়ে দিয়েছে এরকম ঘটনা। তো সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যেই যে টাইগার পাস সহ বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশের টহল দল রয়েছে এবং তারা বিভিন্ন গাড়ি আসার সাথে সাথে সেই তল্লাশি চালাচ্ছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, র্যাব সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সর্বোত্তম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠকে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান আখতার হোসেন। নির্বাচনের আগেই যদি গণভোট অনুষ্ঠিত হয় সেটাই সব থেকে ভালো হতে পারে এবং 4 জন্যই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে সরকার প্রণয়ন করে সেই ব্যাপারটাতেই আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। আওয়ামী লীগ তারা বাংলাদেশে আবারও নাশকতা করার তারা চেষ্টা করছে, তারা আগুন সন্ত্রাস করছে, তারা গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে ককটেল বিস্ফোরণ করছে এবং আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগের যত সন্ত্রাসী রয়েছে সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলা সময় আরও থাকছে। রাজশাহীতে প্রকাশ্যে চাঁদাবাজি, টেবিল পেতে যানবাহন থেকে তোলা হচ্ছে অর্থ, দিনে 2 লাখ টাকা যাচ্ছে মালিক শ্রমিক নেতার পকেটে, ক্ষুব্ধ চালক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সিংহে বাবা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
ঘরের মেঝেতে পড়ে আছে বাবা রতন ও 7 বছর বয়সী মেয়ে নুরিয়ার নিথর দেহ। পাশে গলা ও হাতে জখম অবস্থায় পড়েছিল শিশুটির মা। চিৎকারের শব্দ শুনে বুধবার ভোরে তাদের ঘরে যান স্বজনরা। গুরুতর অবস্থায় গৃহবধূ জুলেখা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। গাজীপুরে গার্মেন্টসে চাকরি করতেন রতন এবং স্ত্রী জুলেখা বেগম প্রায় 2 বছর আগে থেকেই দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। স্ত্রী বিদেশে থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। গত 1.5 মাস ধরে জুলেখা ছুটি নিয়ে দেশে ফিরে বাবার বাড়িতেই রয়েছেন। ছুটি শেষে বুধবার দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। সে তার নিজের সন্তানরা নিজে মারছে এবং সে তার নিজের স্ত্রীকে আহত করছে এবং নিজেও মারা গেছে। তার বউজা আবার দুবাই যাবে মনে করেন যে পাসপোর্ট ভিসা সব করে রাখছে। আমার ভাই হয় বাধা দিছে, এই পরিকল্পনা করে তারা এই মনে করেন মার্ডারটা করছে। এদিকে স্ত্রী জুলেখা পরকীয়ায় জড়িত সন্দেহের একটি চিরকুট নিহত রতনের লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলেখার বাবা মাকে থানায় নেওয়া হয়েছে। লাশ তাহলে পরে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পারিবারিক কলহর জের ধরেই হত্যাকাণ্ড বা আত্মহত্যা যাই বলি না কেন, এটা তো পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে আসলে কি। 9 বছর আগে ময়মনসিংহের হালুয়াঘাটের আমির খাকুরা গ্রামের জুলেখা বেগমের সঙ্গে শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুরা গ্রামের রতন মিয়ার বিয়ে হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারের শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বন্দরের জেটিতে এতদিন বিদেশি রাবার ফেন্ডার ব্যবহার করা হলেও এবার প্রথমবারের মতো স্থাপন করা হলো দেশের তৈরি ফেন্ডার। বন্দরে এনসিটি 5 নম্বর জেটিতে খুলনা শিপইয়ার্ডে তৈরি ফেন্ডারের প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশের তৈরি ফেন্ডার বন্দরে ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বাড়বে দেশের সক্ষমতা। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অন্যতম জেটি এনসিটিতে প্রতিদিনই বিশাল বিশাল আকৃতির মাথার ভেসেল নোঙর করে। আর এসব জাহাজ বার্থিংয়ের সময় এগুলোর গতি কমিয়ে জেটি ও জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে সাহায্য করে কয়েক টন ওজনের রাবার ফেন্ডার। এতদিন জেটিগুলোতে যেসব ফেন্ডার ব্যবহার করা হতো তা সবই বিদেশ থেকে আমদানি করা, যেগুলো বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে এসেছে। বুধবার এনসিটির 5 নম্বর জেটিতে নতুন করে শুরু হয় ফেন্ডার প্রতিস্থাপনের কাজ। মিশনারি নেতৃত্বে চট্টগ্রাম বন্দর যেভাবে এগোচ্ছে ইন টার্মস অফ ডিজিটালাইজেশন, ডেভেলপমেন্ট, সবকিছুতেই খুলনা শিপইয়ার্ডে তৈরি করা রাবার ফেন্ডারের গুণগত মান আন্তর্জাতিক এবং কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষার পর তা চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হচ্ছে। 40,000 ডেডওয়েট টন মানে ভরবেগ সম্পন্ন কোনো জাহাজ যদি ফিরতে চায় তাহলে বন্দরের জেটিতে কোনো দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে এই রাবার ফেন্ডারের মাধ্যমে বন্দরের সাথে যুক্ত হতে পারবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফেন্ডার রয়েছে মোট 98টি, এর মধ্যে 5 নম্বর জেটিতেই 18টি, যা প্রতিস্থাপনের সময় লাগবে প্রায় 1 মাস।
ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়। মানসিক ভারসাম্যহীন মায়ের কোল জুড়ে আসে ফুটফুটে নবজাতক। বাচ্চা প্রসবের পর বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। গ্রামবাসী টের পেয়ে উদ্ধার করে শিশুটিকে। ঘটনাটি যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামের। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে বাঁশবাগানে বিড়ালের বাচ্চার ডাকের মতো শব্দ শুনতে পান ওই গ্রামের নূরজাহান বেগম। কাছে গিয়ে দেখেন মাটিতে সদ্য ভূমিষ্ঠ শিশুটি পড়ে আছে। নূরজাহান বেগমকে দেখে পালিয়ে যান মানসিক ভারসাম্যহীন মা। পরে নবজাতককে উদ্ধার করে হেফাজতে রাখেন নূরজাহান বেগম। নবজাতক উদ্ধারের খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমান নূরজাহানের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অর্থ সহায়তা দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, নবজাতক সুস্থ আছে। দেখছেন বাংলা সময়। 1970 সালের 12 নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ভোলায় আলোচনা সভা ও শোক র্যালি হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় উপকূলের সমস্যা ও জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে উপকূল দিবস হিসেবে দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। পরে প্রেস ক্লাব থেকে একটি শোক র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা নেমে এসেছে 16 থেকে 12 ডিগ্রিতে। সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা গেল এক দিনের ব্যবধানে কমেছে প্রায় 2 ডিগ্রি। এদিকে শীতের আগমনে মানুষজন গরম কাপড় বের করতে শুরু করেছেন। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে সকাল থেকে সন্ধ্যা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলায়ও কুয়াশা দেখা যেতে পারে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আগুন বোমাবাজিতে আতঙ্ক, ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। আগে থেকে ওত পেতে ছিল দুর্বৃত্তরা। বাড়ি ফেরার পথে চাঁদপুরে যুবককে গুলি করে হত্যা। ময়মনসিংহে বাবা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার। গুরুতর জখম, মাকে হাসপাতালে ভর্তি। থামছেই না সাগর পথে ইতালি যাত্রা। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। দালালের শাস্তির দাবি স্বজনের, আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি আমি তোহা খান তামিম। কিছুক্ষণ পরেই সঙ্গে থাকুন সময়ের।